এখনো অডিওটা কানেক্টই হয়নি। আচ্ছা, আমি বলতে শুরু করছি, অডিও দরকার হলে এটা রেকর্ডিংটা পরে দেখে নেবে। দেখো, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে যে ইফেলস এর কথা বলেছিলাম। ইফেলস এর সিনট্যাক্সটা তো বুঝতেই পারলাম। সিনট্যাক্সটা আমি এইভাবে বলেছিলাম যে ইফ এর পর কন্ডিশন থাকবে, কন্ডিশন ট্রু হলে ইফ ব্লক এক্সিকিউট করবে, আর ইফ এর পর যে কন্ডিশন, সেই কন্ডিশন যদি ফলস হয়ে যায়, রেড দিয়েছি ওই জন্য রেড কালার, কন্ডিশন ফলস হলে এলস পার্টে আসবে। তো এটার উপর বেস করে আমাদের আজকে ফার্স্ট যে অ্যালগরিদমটা করব সেটা হচ্ছে এরকম। আমরা আগে বলেছিলাম যে আমাকে সবসময় জানতে হবে ইনপুট কি হবে, প্রসেস কি হবে, আর আউটপুট আমার এখানে কি চাইছি। তো এইখানে প্রসেসিং যে পার্টটা, সেই প্রসেসিং পার্টটা যে লজিক্যাল পার্টটা, সেটা আমি আগে একটু বোঝাই, তারপর ইনপুট সম্বন্ধে বুঝি। ইনপুট তো বুঝতেই পেরেছি যে ইনপুট এখানে কি হবে, একটা নাম্বার আমাকে ইনপুট করতে হবে। ইউ হ্যাভ টু ইনপুট এ নাম্বার। ওকে, এবার লজিক্যাল পার্ট বা প্রসেসিং পার্টটা, সেখানে কি বলা হচ্ছে, আমরা এম ও ডি এই নামে একটা ফাংশন শিখেছিলাম, ঠিক আছে? এম ও ডি, ঠিক আছে? অভিষেক শুনতে পাচ্ছ এবার? ঠিক আছে, ঠিক আছে, এবার এবার দেখো, মানে তোমার অডিওটা এতক্ষণ কানেক্ট হয়নি আর কি। দেখো এবার, তো এখানে দেখো যে লজিক্যাল যে পার্টটা, আমরা আগের দিন যে লজিক্যাল পার্টে এরকম বলেছিলাম যে মড লেটস সে 17, যদি 3 আমি লিখি, আমাকে আনসার ও থ্রো করবে বা রেজাল্ট থ্রো করবে 2। মানে কি না, আমরা যখন কোন একটা মানে এমওডি এই ফাংশনটার কাজ হচ্ছে রিমাইন্ডার পার্টটাকে নেবে। মানে আমি যদি এরকম দুটো নাম্বার, একটা নাম্বারকে নিই, সেই নাম্বারটাকে ধরো লেটস সে টাইপ নাম্বার হিয়ার লেটস 17। তো 17 কে যখন আমি 3 দিয়ে ডিভিশন করছি, তাহলে তোমার কি 3 5 15। তো আমার রিমাইন্ডার কি থাকছে এখানে, রিমাইন্ডার হয়ে যাবে 2, তাই তো? মানে আমরা এখন 3 দিয়ে 17 কে ভাগ করছি, ভাগ করার সময় আমার রিমাইন্ডার পার্ট কত থাকছে, 2। তো এইখানে মানে এই মড এই ফাংশনটার কাজটাই হচ্ছে কি, ও ভাগ শেষটাকে নেবে। এবার এই যা লজিকের এই জায়গাটা একটু ভালো করে মাথায় ঢোকাও। আমি বললাম যে কোনো একটা সংখ্যা 7 দিয়ে ডিভিসিবল কিনা। তো 7 দিয়ে যদি কোনো একটা সংখ্যা ভাগ যায়, তাহলে তার ভাগ শেষ কত হবে বলো? 0 হবে নিশ্চয়ই, তাই তো? ভাগ যদি চলে যায়, তার মানে তার কি ভাগশেষ 0 হবে। তাহলে আমরা লজিক্যাল পার্টটা এরকম লিখবো, যদি n নাম্বারটা হয়, সরি, এমওডি যদি n নাম্বারটা হয়, তাকে যদি 7 দিয়ে ডিভিসিবল করি, তাহলে তার ভ্যালুটা হয়ে যাবে কত, 0। mod n, 7 equals 0, এটা কখন n, 7 equals 0, দিস ইজ দ্য লজিক্যাল পার্ট। আর আউটপুট আমরা দেখাবো কি, এটা ডিভিসিবল বাই 7 অর নট ডিভিসিবল বাই 7। তো অ্যালগরিদমটাতে আসছি। দেখো, এখানে স্টেপ 1 এ আমরা স্টার্ট করলাম। স্টেপ 2, এখানে গিয়ে কি করলাম, ইনপুট নিলাম। ইনপুট একটা ভেরিয়েবল, লেটস সে n। স্টেপ 3, এখানে আমরা ইফ কি করব, mod n, 7 দিয়ে ভাগ করছি, ইকুয়ালস 0 কিনা। দেন কি করব, প্রিন্ট করব divisible by 7। এলস পার্টে আমরা কি লিখব, প্রিন্ট not divisible by 7। ঠিক আছে, not divisible by 7। তো এখানে আমরা ইফটাকে শেষ করে দিলাম। এবার স্টেপ 4 এ গিয়ে আমরা
স্টেপ 4 এ গিয়ে আমরা কি করব, স্টপ করব। এই জায়গাটা ভালো করে বোঝো যে আমরা একটা ইনপুট নিচ্ছি, আমি বলেছিলাম ইনপুট প্রসেস আউটপুট থাকবে, দিস ইজ দ্য প্রসেসিং পার্ট। প্রসেসিং পার্টে আমরা কি করছি, একটা সংখ্যা 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা সেটা আমরা দেখলাম, চেক করছি যে 7 মানে 7 দিয়ে ভাগ করে দেখছি ভাই ভাগশেষ যদি শূন্য হয়ে যায় তাহলে তোমার কি হবে, আমরা বলবো যে 7 দিয়ে ভাগ যাবে তাকে, আর যদি ভাগশেষ শূন্য না হয় তখন আমরা বলবো যে ভাগ যাবে না। ওকে, তো এবার আমরা একে একটু এইটাকে একটু ইলাবোরেট করছি, মাঝখানে আমরা একটা অপারেটর সম্বন্ধে জানবো যার নাম হচ্ছে এন্ড অপারেটর। হ্যাঁ বলো, কিছু বলবে? এই যে রেস হ্যান্ড যে করলে সে কিছু বলবে? ওপো A5 যা, হ্যালো, তোমাদের হচ্ছে 553 টাকা। হুম। তো এখানে দেখো নেক্সট যে অ্যালগরিদমটা, find the enter number is divisible by 7 and 13 or not। কথাটার মানে ভালো করে বোঝো, আমি আগেরটাতে দিয়েছিলাম শুধু 7 দিয়ে ডিভিজিবল হবে কিনা সেটা দেখতে বলেছিলাম, এখানে বললাম 7 আর 13 এই দুটো দিয়ে ডিভিজিবল হবে কিনা সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে? এবার কোনো একটা নাম্বার ডিভিজিবল হওয়ার জন্য আমরা রুল তো বুঝতে পেরেছি যে মডিউলো ডিভিশন যে অপারেটর মানে মড, এটাকে আমরা বলছি মডিউলো ডিভিশন, মডিউলো ডিভিশন, ঠিক আছে? তো মডিউলো ডিভিশন হচ্ছে কিনা আমরা দেখব। তো এইখানে আমাদের কি দেখতে হবে যে দুটোই তোমার ট্রু হচ্ছে কিনা। তো তার জন্য আমায় কি করতে হবে, 7 দিয়ে ডিভিজিবল করার পর দেখবো যে সেটাও ট্রু কিনা, আর 13 দিয়ে ডিভিজিবল করার পর সেটাও ট্রু কিনা দেখবো। তো এর জন্য আমরা মাঝখানে একটা এন্ড, এটাকে এরকম ভাবেও লেখা হয় এই ডবল এন্ড দিয়ে, ঠিক আছে? এন্ড অপার, এটা হচ্ছে একটা, এই অপারেটরটার নাম হচ্ছে এন্ড অপারেটর। এ কি করবে, if all the input is true then the output is true in case of AND operator। AND অপারেটরের ক্ষেত্রে কি হবে না, যখন সমস্ত ইনপুট গুলোই ট্রু হবে তখন আউটপুটটা ট্রু বলবো। তো সেটার জন্য আমি দেখো বলছি এইভাবে যে যখন এইখানে আমি বললাম যে ডিভিজিবল বাই 7 এটাও ট্রু হতে হবে, ডিভিজিবল বাই 13 এটাও ট্রু হতে হবে, তবে আমরা বলবো যে নাম্বার ইজ ডিভিজিবল বাই 7 এন্ড 13। ওকে, যেমন মড, আমি এক্সাম্পলটা বলছি, মড 91, ঠিক আছে, কমা 7 ইকুয়ালস 0 এন্ড মড, একটা এক্সাম্পল দিয়ে বলছি আমি, 91, 13 ইকুয়ালস 0। তো এই দুটোই দেখো ট্রু হচ্ছে, 7 দিয়ে আমরা 91 কে ডিভিশন করতে পারি, আবার 13 দিয়েও আমরা 91 কে ডিভিশন করতে পারি। তাহলে এই দুটোই যখন ট্রু হবে তখনই আমরা বলবো আউটপুট ট্রু, ঠিক আছে? তো আমরা এটাকে ইফের মধ্যে রাখবো। তো দেখা যাক এটা কিভাবে স্টেপ বাই স্টেপ আমি এটা করে দেখাচ্ছি। এবার স্টেপ 1 এ গিয়ে দেখো স্টার্ট, স্টেপ 2 তে আমাকে একটাই ইনপুট নিতে হবে, নাম্বার আমরা একটাই নেব, ইনপুট n। স্টেপ 3, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে দেখো, ইফ আমি কিভাবে লিখছি, মড n, 7 ইকুয়ালস 0 কিনা, এন্ড মড n, 13 ইকুয়ালস 0 কিনা। দেন যদি এইগুলো হয় তাহলে আমরা প্রিন্ট কি করব, ডিভিজিবল বাই 7 and 13। আর যদি না হতো
মানে এলস পার্টে কি হবে, তার ফলস পার্টটা হবে। তার মানে কি প্রিন্ট নট divisible by 7 and 13। লাস্টে আমরা ইন্ডিট করব। এবার স্টেপ 4 এ গিয়ে এটাকে স্টপ। দেখো সেইখানে কি ছিল, সেখানে একটাই কন্ডিশন ছিল, এইখানে আমার দুটো কন্ডিশন বলা হলো, যে সেটা 7 দিয়েও ডিভিসিবল হচ্ছে কিনা আর 13 দিয়েও ডিভিসিবল হচ্ছে কিনা। এই দুটোর জন্য মাঝখানে আমরা যে অপারেটরটা ইউজ করলাম দ্যাট ইজ এন্ড অপারেটর। ঠিক আছে, যেমন দেখো আমরা কোনো জায়গায় যখন লগ ইন করতে চাই সেখানে আমায় কি করতে হয়, ইউজার আইডি প্রোভাইড করতে হয় আর পাসওয়ার্ডও প্রোভাইড করতে হয়, তাই তো। তো ইউজার আইডির জন্য ইউজার আইডি, ধরো এটা ইউজার আইডি আর পাসওয়ার্ড, যে কোনো একটা যদি ফলস হয়ে যায় তাহলে কিন্তু আমরা লগ ইন করতে পারি না। তার মানে কি, যখনই আমার ইউজার আইডিও ট্রু হলো আর পাসওয়ার্ডও ট্রু হলো তখনই আমার কি হবে না লগ ইনটা হবে। তো সেখানেও তোমার ওই মাঝখানে তোমার এন্ড অপারেটর ইউজ করা হয়েছে, বুঝতে পেরেছো। আর কি কি ক্ষেত্রে করা যেতে পারে, যেমন ধরো কোনো রেঞ্জের মধ্যে, যেমন আমি রেঞ্জের একটা প্রোগ্রাম বলছি, দেখো যে রাইট এন অ্যালগরিদম to find the entire number is between 100 and 200 or not, মানে এই রেঞ্জের মধ্যে আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তো এই রেঞ্জের মধ্যে আছে কিনা সেটা দেখার জন্য আমরা কি করব, যে আমাকে এটাও ট্রু হতে হবে, ধরো যদি নাম্বারটা n হয়, n গ্রেটার দ্যান ইকুয়ালস 100 হতে হবে and n লেস দ্যান ইকুয়ালস 200 এটা হতে হবে। যেমন ধরো আমি বললাম 120, এটা যদি নাম্বার হয় তাহলে 120 100 থেকে বেশি হচ্ছে, এটা ট্রু, and 120 লেস দ্যান ইকুয়ালস 200 এটা হচ্ছে। তার মানে কি এইখানে ফার্স্টের যে কোশ্চেনটা এটাও ট্রু হচ্ছে and তার পরেরটাও দেখো ট্রু হচ্ছে। ওকে, তাহলে আমার আলটিমেট আউটপুট কি হবে, ট্রু হবে। কিন্তু যদি এরকম হতো, ধরো 120 জায়গায় আমি ধরো নাম্বারটা নিলাম লেটস সে 88 গ্রেটার দ্যান ইকুয়ালস 100, ঠিক আছে, and 88 লেস দ্যান ইকুয়ালস 200। তো তার জন্য কি হবে না, ফার্স্টে দেখো এটা ফলস হয়ে গেছে, 88 তো 100 এর থেকে বেশি হয় না, তাই তো, তাহলে এটা ফলস হয়ে গেল। এন্ড তারপর এটা ট্রু হচ্ছে, এই 200 এর থেকে কম 88, কিন্তু এই ফলস হয়ে একটা ফলস হয়ে যাওয়ার জন্য আমরা 100 থেকে 200 এর মধ্যে 88 নেই এটা বুঝতে পারলাম, সেই জন্য আমাদের আউটপুট হয়ে যাবে ফলস, ঠিক আছে। তো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই আমরা রেঞ্জের প্রোগ্রাম গুলো করতে পারি, যে আমাকে বলা হলো যে যেমন ধরো এটা আমরা ভ্যালিডেশনের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। ধরো একজন স্টুডেন্ট 100 মার্কসের পরীক্ষা, তো 100 মার্কসের যে এক্সাম হচ্ছে সেই এক্সামের জন্য একটু দাঁড়াও, মা 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 100 মার্কসের যদি এক্সাম হয়, সে 100 মার্কসের এক্সামের জন্য 100 মার্কসের এক্সামের জন্য তোমার কি না এখানে তোমার এরকম বললাম যে সেখানে 0 থেকে 100 এর মধ্যেই নাম্বারটা নিতে হবে বা ইনপুটটা আমাকে নিতে হবে, ঠিক আছে। তো 0 থেকে 100 এর মধ্যে যদি আমাকে ইনপুটটা নিতে হয় তাহলে আমাকে সেখানে লিখতে হবে কি গ্রেটার দ্যান ইকুয়ালস 0 এন্ড লেস দ্যান ইকুয়ালস 100, মানে আমরা এটা ওই জায়গায় এরকম একটা ভ্যালিডেশন লাগাতে পারি। বা বলা হলো যে হয়তো এখানে হয়তো একটা সিস্টেম লাগানো হলো যেখানে আমি বললাম যে এখানে মিনিমাম ফিস হচ্ছে 200 টাকা আর ম্যাক্সিমাম ফি 500 টাকা, এরকম হয়তো সেট করে দিলাম। এবার যদি কেউ 500 টাকার বেশি নিতে চায় সেটা নিতে পারবে না, যে তাকে কম্পিউটার সিস্টেম কি করবে, আটকে দেবে। আবার কেউ যদি 200 টাকার নিচেও নিতে চায় তাকে দিতে দেবে না, তাকে কম্পিউটার সিস্টেম আটকে দেবে, হয়ে গেছে। তো এটাকে আমি এবার প্রোগ্রাম আকারে করছি, দেখো if আমি এখানে লিখলাম n গ্রেটার দেন ইকুয়ালস 100, আমি 100 থেকে 200 এর মধ্যে আছে কিনা দেখছি, and n লেস দেন ইকুয়ালস
200 কিনা। দেন তাহলে যদি এটা হয় মানে এটা যদি ট্রু হয় তাহলে আমরা তুমি একটা দরকার হলে এখানে ব্র্যাকেটও দিয়ে দিতে পারো, এখানে একটা ব্র্যাকেট আর এখানে একটা ব্র্যাকেট, বুঝতে সুবিধা হবে। তো তাহলে আমরা প্রিন্ট করতে পারি কি 100 থেকে 200 এর মধ্যেই আছে, যে the number is in the range। else print the number is not in the range। and if ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত বলো যে কোনো অসুবিধা আছে কিনা। মিউট গুলো উঠিয়ে দাও, দিয়ে আমাকে বলো কারো কোনো কোশ্চেন থাকলে বলো। অরিত্র মান্না আজকে মানে ফার্স্ট ক্লাস করছো, এটা অসুবিধা হচ্ছে নাকি বাবা? ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। বাকি জ্যোতির্ময়? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এরপর কি বলতো একটু নেস্টেড পার্টে চলে যাচ্ছি। যেমন আমরা দুটো অপারেটর সম্বন্ধে বুঝেছিলাম, এবার একটু একটা কঠিন একটা প্রোগ্রামে যাচ্ছি। কঠিন ঠিক নয়, মানে একটু সময় নিয়ে বুঝতে হবে আমাদের। আর আজকে আমরা একটাই করাবো, মানে 40 মিনিটের একটাই সেশন করাবো, দুটো সেশন আজকে আর করাবো না। একটা সেশন করাবো এই কারণে এই যতগুলো করাচ্ছি এটার উপর প্রচুর এক্সারসাইজ হবে, সেই এক্সারসাইজ গুলো তোমরা কমপ্লিট করবে। তোমাদের মঙ্গলবার দিন আবার ক্লাস আছে, সেই দিন আবার ক্লাসে আসবে। আবার ইন বিটুইন যদি আমি কোনো এক্সট্রা ক্লাস করাই তোমাদের আমি বলে দেবো। তো এরপর আমরা নেক্সট যেটাতে আসছি সেটা হচ্ছে find the biggest among 3 integer number। এই জায়গাটা দেখো, স্টার্ট করলাম। আচ্ছা আমি আগে একটু বুঝিয়ে দিই, তারপর তোমার এখানে আসছে। আমাকে তিনটে ইন্টিজার নাম্বারের মধ্যে এ বলেছে, তাহলে আমার ইনপুট কি হবে? তিনটে নাম্বার ধরে নাও, a, b, c, এই তিনটে নাম্বার আমি ইনপুট নিয়েছি। এবার a যদি বিগেস্ট হয়, a যদি বিগেস্ট হয় তাহলে তোমায় কি করতে হবে না, a যদি বিগেস্ট হয় তাহলে তোমায় কি করতে হবে না, a greater than b and a greater than c। এটা হলে এটাকে a কে বিগেস্ট করব। আবার এটা যদি a b এর থেকে বড় আর a c এর থেকেও বড় হয় তাহলে তো তোমার আমরা কি করব, a is biggest, তাই তো? আবার b যদি a এর থেকে বড় হয় and b যদি c এর থেকে বড় হয় তখন আমরা বলবো b is biggest। c যদি b এর থেকে বড় হয় and c যদি a এর থেকে বড় হয় তখন আমরা বলবো c is biggest। হলো? তো আমরা এটাকেই কাজে লাগাবো, মানে আমার তাহলে কন্ডিশন কতগুলো হচ্ছে দেখো, তিনটে। কিন্তু এইখানে আমরা একটু লজিক্যালি করব এবং এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো সবাই, ঠিক আছে? এলসিফ ইউজ করে করব আমরা। তাহলে এইখানে দেখো আমি এখানে স্টার্ট করছি, সরি স্টার্ট তো করেছিলাম আমরা। এই জায়গাটা সবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে এটাকে কখন বিগেস্ট বলবো, বিটাকে কখন বিগেস্ট বলবো, আর সিটা কখন বিগেস্ট বলবো। তো এই কনসেপ্টটাকে মানে এই লজিকটাকেই আমরা এখানে পুট করছি। স্টেপ 2 তে দেখো আমরা বললাম ইনপুট a, b, c। স্টেপ 3 এখানে গিয়ে আমরা লিখলাম if a greater than b, ব্র্যাকেটের মধ্যে রাখছি দরকার হলে, a greater than b and a greater than c। দেন আমরা প্রিন্ট করব কি, biggest is a। আবার একটা if নাও, b greater than a
and b greater than c, then প্রিন্ট করব biggest is b। আবার একটা if নিলাম, if c greater than a and c greater than b, then প্রিন্ট করব biggest is c। এটাকে আরো একটা ভাবে করা যেতে পারে। এবার স্টেপ 4 এ গিয়ে আমরা কি করলাম, স্টপ করলাম। তো এটা একটু দেখো ভালো করে, যে আমি এখানে বলছি এ মানে জাস্ট ওই লজিকটাই লাগিয়েছি, এ যদি বি এর থেকে বড় হয়, এ যদি সি এর থেকে বড় তাহলে এ বড়, বি যদি এ এর থেকে, বি যদি সি এর থেকে বড় হয়, আর সি যদি এ, আর সি যদি বি এর থেকে বড় তাহলে সি বড়, আর আদারওয়াইজ স্টপ করব। এটাকে যদি আমরা এন্ড অপারেটর ইউজ করে না করতাম তাহলে এটা একটু সহজ, মানে এটা 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 লিখতে এখানে যেমন সহজ হলো, সেখানে লিখতে হয়তো বড় হবে, কিন্তু তোমার ইন্টারনালি মানে আমরা সবসময় পরবর্তীকালে যখন আরো বড় হবো, যখন প্রোগ্রামকে নিয়ে অ্যানালিসিস করা শুরু করব, সবসময় আমরা চাইবো কি যাতে কম স্পেস ইউজ হয় এবং কম্পিউটার সিস্টেমের মধ্যে কম স্পেস ইউজ হয় এবং লাইনস অফ কোডটাও আমার কমতে থাকে। তো এটা আমি পরের দিকেই, তোমাদের লাস্টের দিকেই তোমাদের করাবো। আপাতত তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্ক গুলো একটু কপি করে নেবে, বা এখন যদি কপি নাও করতে চাও ভিডিওটা আমি দিয়ে দেবো তোমাদের, তোমরা এটা চালিয়ে নেবে, চালিয়ে নিয়ে স্ক্রিনশট নিয়ে করবে, ঠিক আছে? তো HW গুলো দেখো, find the smallest among 3 number। Enter number is in the range of 400 and 700 or not। এগুলো করবে, ঠিক আছে? এই কয়েকটা। এবার আমরা কিছু লজিক্যাল এমনি প্রোগ্রামে চলে আসছি, যেখানে কোশ্চেন আকারে মানে একটা সিচুয়েশন তোমার দেয়া থাকবে, সেই সিচুয়েশন অনুযায়ী তোমায় করতে হবে। যেমন দেখো সিচুয়েশন গুলো কিরকম হতে পারে। এইখানে হয়তো এরকম বলা হলো যে এই কনভারসেশনটা করতে বলা হয়েছে তোমাকে, ঠিক আছে? এর জন্য একটা রুল আছে, তোমরা হয়তো অনেকে জানো, অনেকে শিখবে পরে। এর রুলটা হচ্ছে এরকম, c/5 equals f minus 32। স্যার এটা এখনো শিখিনি। শেখনি না? তাহলে কি এটা পরে করাবো তোমাদের আর একটু বড় হলে? সেন্টিগ্রেডে তোমাদের সূত্রটা বোঝাচ্ছি, দেখো না, বুঝতে পেরে যাবে আশা করি। c/5 equals m minus 32/9। এটা করলে, আচ্ছা একটু একটু ওয়েট করো তো, 2 মিনিট ওয়েট করো, আমি রেকর্ডটা পজ করে যাচ্ছি। স্যার আপনি হোমওয়ার্কটা দিয়ে দিন, তাহলে আমরা টুকে নেব। আচ্ছা চলো। হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, দেখো এবার এইখানে কি বললাম যে সেন্টিগ্রেড ডিগ্রি থেকে ফারেনহাইট ডিগ্রিতে আমরা যাব, বা ফারেনহাইট ডিগ্রি থেকে সেন্টিগ্রেড ডিগ্রিতে আমরা কনভার্ট করব। তো সেটা কিভাবে করা যেতে পারে সেটা একটু দেখো। এখানে রুলটা এরকম, যদি আমি এখানে সি নিই, মানে সি ইকুয়ালস নিই, আমি ক্যালকুলেশনটা এখন বোঝাচ্ছি না, কারণ বোঝাতে গেলে তোমাকে কি বলে সমীকরণ সম্বন্ধে জানতে হবে পরবর্তীকালে, মানে ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। তো
তো এইটুকুনি মনে রাখো। ধরো সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট করো, সেন্টিগ্রেড ডিগ্রি টু ফারেনহাইট, F ইকুয়ালস 9 স্টার সি। 9 স্টার কেন করলাম, এখানে তোমার গুণের চিহ্ন যদি আমাকে মাল্টিপ্লিকেশন করতে হয় তখন আমাকে স্টার এটা ইউজ করতে হয়, এটা আমরা জেনেছি, কিছু কিছু জায়গায় এটা ব্যবহারও করেছি। 9 স্টার সি প্লাস 160 হোল ডিভাইডেড বাই 5, ঠিক আছে। 9 স্টার সি ডিভাইডেড 9 স্টার সি প্লাস 160 হোল ডিভাইডেড বাই 5, এটা আমাকে করতে হবে। তো এটার মিনিংটা কি দেখো, এখানে যদি সিটা আমি পেয়ে যাই, ধরো সি এর একটা ভ্যালু পেয়ে যাই, তাহলেই ফারেনহাইট ডিগ্রিটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো আমরা এটা করার সময় এভাবে করছি, দেখো স্টেপ 1, স্টেপ 1 এ গিয়ে তোমার এখানে আমরা স্টার্ট করলাম। স্টেপ 2 ইনপুট নিচ্ছি কি না, সেন্টিগ্রেড ডিগ্রিটাকে ইনপুট নেব। মানে এই সিটা যদি আমার জানা থাকে তাহলে এইটাকে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। ধরো তোমাকে আমি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, ধরো তোমরা নিজেরা এমনি ভেবে দেখো। ধরো আমি দিলাম যে 100, ঠিক আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট হচ্ছে। তাহলে 100 স্টার, এই 9 স্টার 100 প্লাস 160, এটা পুরো ক্যালকুলেশন করলাম আমরা, দিয়ে সেটাকে ডিভাইডেড বাই 5 করব, ঠিক আছে। তাহলে এই এই ইনপুটটা যে 100 আমরা দিলাম, সেই ইনপুটটা ইউজারকে দিতে বলছি। মানে আমরা যেহেতু কি অ্যালগরিদম করছি, মানে আমরা সফটওয়্যার তৈরির দিকে যাচ্ছি, সফটওয়্যার তৈরির দিকে যাচ্ছি, ঠিক আছে। তো সেইখানে আমরা কি করলাম না, স্টার্ট করলাম, স্টার্ট করার পর ইনপুট নিচ্ছি সেন্টিগ্রেড ডিগ্রিটাকে, দিয়ে তারপর স্টেপ 3 তে আমি এখানে লিখলাম ক্যালকুলেট এফ, হ্যালো, হ্যাঁ বলো বলো, হ্যাঁ 9:30, 11:30টার সময় তো বড়দের ক্লাসে, তুমি তাহলে 10টা 20 ক্লাসটাতে আসো। হ্যাঁ, পাসওয়ার্ড আগে আমি দিয়ে দিচ্ছি তোমাকে, দাঁড়াও পাঠিয়ে দিচ্ছি, আমি একটু পরে পাঠিয়ে দিচ্ছি, তোমাকে মেসেজ করে দিচ্ছি এই নাম্বারে। তো এখানে দেখো যে আমরা সেন্টিগ্রেড ডিগ্রিটা ইনপুট নিলাম, এবার ফারেনহাইট ডিগ্রিটা আমাকে আউটপুট আকারে নিতে হবে। তো এখানে দেখো আমি ইকুয়াল সিম্বল দিয়ে না লিখে এভাবে লিখবো আমি, যে 9 স্টার সি প্লাস 160 দিয়ে হোল ডিভাইডেড বাই 5, এটা। তাহলে ক্যালকুলেট করতে হবে কি, f ইকুয়ালস 9 স্টার সি প্লাস 160 হোল ডিভাইডেড বাই 5। এবার স্টেপ 4, এইখানে গিয়ে আমরা কি করলাম, প্রিন্ট করলাম f এর ভ্যালুটাকে, ঠিক আছে। তাহলে এই সি এর ভ্যালু তুমি যে কোনো নাম্বার দাও না কেন, তোমার ক্যালকুলেশন হয়ে এফ এর ভ্যালু বেরিয়ে যাবে, তাই তো, এফ এর ভ্যালু বেরিয়ে চলে আসবে, আর এফ এর ভ্যালুটাকে আমরা প্রিন্ট করব। তো সিমিলারলি তোমাদের জন্য টাস্ক থাকবে কি, স্টেপ 5, স্টেপ 5 এ গিয়ে আমরা স্টপ করব, ওকে। তো এইখানে দেখো যে এই জায়গাটা আমি আরেকবার একটু বলছি, যে এটারই উল্টোটা যদি হতো, মানে যদি আমাকে সি এর ভ্যালু বের করতে হতো ফারেনহাইট ডিগ্রি থেকে সেন্টিগ্রেড ডিগ্রি, মানে এইখান থেকে যদি সেন্টিগ্রেড, এটা তোমাদের জন্য হোম টাস্ক, এটা 2 সেন্টিগ্রেড ডিগ্রি, এটা তোমরা এইচডব্লিউ আকারে করবে, ঠিক আছে। তো এইখানে দেখো যে ফারেনহাইট ডিগ্রি থেকে সেন্টিগ্রেড ডিগ্রি এরকম ভাবে যদি আমাকে কনভার্ট করতে হয়, কনভার্ট করার জন্য আমি কি করব, কনভার্ট করার জন্য আমি এখানে যেমন সূত্রটাতে যেটা করেছিলাম, এই সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, শুধু ওই সূত্রটা বসিয়ে দিলেই হবে, যে আমি সি ইকুয়ালস 5 স্টার এফ মাইনাস 160, এটা হবে মাইনাস হবে, হ্যাঁ আমি এখনো মাঝখানে স্পেস দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, মাইনাস 160 হোল ডিভাইডেড বাই 9, হোল ডিভাইডেড বাই 9। তাহলে এরকম করলাম যে 5 স্টার এফ মাইনাস 160 হোল ডিভাইডেড বাই 9, এটা তোমরা নিজেরা করবে এইচডব্লিউ তে,
তাহলে কিছুই না, এখানে কি করব, ইনপুট আমার সি এর জায়গায় কি হয়ে যাবে, এফ টা ইনপুট নিতে হবে আর সি টা তোমার ক্যালকুলেশন করে বের করতে হবে। ঠিক আছে, তো তোমরা দেখো তোমরা এই পর্যন্তই আজকে করো, কেমন, তোমরা এই পর্যন্তই আজকে করো। আর আমি যে হোমওয়ার্ক গুলো 4টে দিলাম, এই 4টে হোমওয়ার্ক মঙ্গলবার দিনের মধ্যে তোমরা কমপ্লিট করে আমাদের জমা করো। আর আমি যেটা করব তোমাদের রেকর্ডটাও দিয়ে দিচ্ছি, তোমরা দরকার হলে রেকর্ডটা আবার একবার দেখবে। হ্যাঁ, আমি একটু দুপুরের দিকে দিচ্ছি রেকর্ডটা, তোমাদের গ্রুপে দেখবে দিয়ে দেবো। হ্যাঁ, আর তোমরা দেখো আরেকটা জিনিস করবে যেটা, সেটা হচ্ছে নিজেরা একটু স্টাডি করো বাড়িতে, কারণ লেকচারের থ্রু দিয়ে দেখো আমি যতটুকুনি সম্ভব হলো করালাম, কিন্তু তোমাদের বাড়িতেও নিজেদের স্টাডি করতে হবে। অবসর সময়ে কম্পিউটারটা পড়ো, এমনি নিজেদের ম্যাথ, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো পড়লে পড়ার সঙ্গে সঙ্গে কম্পিউটারটা অবসর সময়ে পড়বে। ওকে, মানে যে সময়টা দেখলে যে অন্য সাবজেক্ট গুলো তোর ভালো লাগছে না, তখন একটু নিজে চেঞ্জ করার জন্য এটা পড়বে। আর কোনো ডাউট আছে কি এটাতে? না স্যার। ঠিক আছে তো, সবার ঠিক আছে? এটা তাহলে এন্ড করছি, পরের দিনের ক্লাসে সবাই জয়েন করো, আর পরের দিন থেকে আমি অ্যাটেন্ডেন্স কাউন্ট করব। ওকে ওকে, স্টপ করছি তাহলে আমি। হ্যাঁ, মিটিং স্টপ করলাম।